ইগনু বিসিএ সেকেন্ড সেমিস্টারে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই বিষয়টি নিয়ে আজকে আমার ক্লাস। এই ক্লাসে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করা শুরু করবে এবং এরই সাথে সাথে তোমাদের থিওরি কনসেপ্ট সেটাও ক্লিয়ার হয়ে যাবে। এর জন্য শুরুতে গুগলে গিয়ে তোমরা কি করবে, অনলাইন সি কম্পাইলারের যে কোনো একটা সাইট খুলবে। আমি এখানে এই প্রথম সাইটটাই খুলছি। যখনই আমি এই সাইটটা খুললাম, এখানে দেখতে পেলাম যে আমার একটা প্ল্যাটফর্ম চলে এলো। সেই প্ল্যাটফর্মে অলরেডি কিছু লেখা আছে, কোড লেখা আছে, এবং এই কোডটা একটা কমপ্লিট কোড। যদি আমি এখানে রান করি, আমি পাশে রাইট সাইডে আউটপুট পেয়ে যাব। তাহলে চলো আমি বোঝাচ্ছি কিভাবে এই কোডটা কাজ করছে, কিভাবে এক্সিকিউট হচ্ছে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একদম শুরুতেই তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা হেডার ফাইল। এই হেডার ফাইলটা কি করে সেটা বোঝাবার আগে আমি তোমাদের বলবো কম্পাইলার সম্পর্কে কিছু কথা। আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু কোড লিখি, এই কোডগুলো আমরা লিখি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, আর এই কোডগুলোকে আমাদের এক্সিকিউট করতে হয় সিপিইউ বা প্রসেসরের মধ্যে। আমরা লিখছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, আর সিপিইউ এটাকে বুঝছে মেশিন ল্যাঙ্গুয়েজে। কাজেই মাঝখানে একটা ট্রান্সলেটারের প্রয়োজন, যে কি করবে, আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করে মেশিন কোডে পরিবর্তিত করবে এবং সিপিইউকে দেবে যে নাও এটাকে এক্সিকিউট করে দাও। তাহলে কম্পাইলার কি করছে, এ বসে থাকছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর সিপিইউ এর মাঝখানে। তাহলে আমরা এখানে যে কোডগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখছি, সেগুলোকে কম্পাইলার প্রথমে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করছে, করে সিপিইউ এর কাছে দিচ্ছে। এবার কম্পাইলারের মধ্যে অসংখ্য ফাংশন আছে, যে ফাংশনগুলো আমাদের কোড লিখতে কাজে লাগে। যেমন দেখো, এই ছোট একটা কোড, এর মধ্যে কি আছে, আমরা একটা প্রিন্টএফ ফাংশন লিখেছি। এই ফাংশনটার কাজ হলো, এই প্রিন্টএফ ফাংশনের বডির মধ্যে, আর্গুমেন্টের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যা লিখব, ডবল কোটে যা লিখব, সেটাই এক্সিকিউট হয়ে আমার আউটপুটে দেখাবে। এই প্রিন্টএফ ফাংশন তো আমরা বানাইনি, আমরা জাস্ট লিখে দিয়েছি আর ভেতরে কিছু কথা লিখে দিয়েছি। তার মানে এই ধরনের ফাংশনগুলোকে বলা হয় প্রি ডিফাইন্ড ফাংশন, অর্থাৎ যে ফাংশনগুলো অলরেডি কম্পাইলারের মধ্যে রয়েছে। সেই কম্পাইলারের ফাংশনগুলোকে আমাকে কে প্রোভাইড করছে, এই মাথার উপরে যেটা লেখা আছে #include stdio.h, এটা হচ্ছে একটা হেডার ফাইল। তাহলে আমি পাশে এটা লিখে দিলাম কমেন্ট করে। তাহলে হেডার ফাইল একটা মেসেঞ্জারের মতন কাজ করে। অফিস বয় কি করে, অফিস বয়কে হয়তো বলা হলো অমুকবাবুর টেবিল থেকে ওই ফাইলটা নিয়ে এসো, এই ফাইলটা অমুকবাবুর টেবিলে গিয়ে দিয়ে এসো। তাহলে আমাদের এই হেডার ফাইল অ্যাকর্ডিং টু আওয়ার নেসেসিটি, আমাদের যা যা প্রয়োজন সেগুলোকে আমাদের সেই ফাংশনগুলোকে আমাদের প্রোভাইড করছে। এবার stdio.h কথাটার অর্থ কি, স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। অর্থাৎ একটা প্রোগ্রাম লিখতে গেলে এখানে আমরা কিছু ইনপুট দেব আমাদের তরফ থেকে, যে এই ভ্যালু দেব, কিছু লেখা দেব, সেগুলো প্রোগ্রাম কম্পাইলার কী করবে, এক্সিকিউট করবে, করে সে তো আবার আমাকে একটা আউটপুট দেবে। সুতরাং এই ইনপুট এবং আউটপুট দেওয়া নেওয়ার জন্য যে ধরনের ফাংশনগুলো আমাদের দরকার, সেই ইনবিল্ট ফাংশনগুলোকে প্রোভাইড করার দায়িত্ব হচ্ছে stdio.h হেডার ফাইলের। এই stdio.h হেডার ফাইল ছাড়াও আরও কিছু হেডার ফাইল আছে, যেগুলো আমি আস্তে আস্তে তোমাদের বোঝাবো। এবার চলো, এরপর লেখা আছে int main। এটা একটা ব্লক, যে ব্লকটা কার্লি ব্রেস দিয়ে এখানে বলে দেওয়া আছে যে এখান থেকে এত পর্যন্ত হচ্ছে মেন ব্লক। মেন ফাংশনটা কি করে, একটা প্রোগ্রামকে এক্সিকিউট করতে সাহায্য করে। এটাকে যদি একটু ভালোভাবে বোঝাতে চাই, তাহলে ধরো তুমি বাজার থেকে মাংস কিনে এনেছো, তা মাংসটা রান্না করার জন্য তোমার একটা প্রেশার কুকার দরকার। তুমি মাংসটাকে ম্যারিনেট করে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করতে দিলে, কিন্তু তুমি কি চাইবে, প্রেশার কুকারটা যেন গলে না যায়, শুধু মাংসটাই যেন গলে। অর্থাৎ এখানে মেন ফাংশনটাকে আমরা রাখছি ওই কুকারের মতন, একটা কন্টেনার হিসেবে কাজ করছে। এর বডির মধ্যে আমরা যে কোডগুলো লিখব সেগুলোই শুধু এক্সিকিউট হবে। নেক্সট চলে এসো, লাস্টে লেখা আছে রিটার্ন 0। এই কথাটার মানে হলো, যখন আমরা একটা প্রোগ্রামকে রান করি, প্রোগ্রামটা টুয়ার্ডস এইখান থেকে, হেডার ফাইল থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে, একটা একটা করে লাইন বাই লাইন। এবং সে যখন রিটার্ন 0-তে গিয়ে যদি পৌঁছতে পারে, তাহলে সে মনে করে প্রোগ্রাম সফলভাবে এক্সিকিউট হয়েছে। কিন্তু সে যদি পৌঁছতে না পারে, অন্য কোথাও আটকে যায়, রিটার্ন 0 অর্থাৎ সফলতা কিন্তু তখন পাওয়া যাবে না, তখন আমাদের কিছু এরর জেনারেট করা হয়। কিন্তু একবার যদি রিটার্ন 0-তে চলে আসে, অর্থাৎ আমার প্রোগ্রাম সফল। তাহলে মোটামুটি এই হলো ধারণা। এরপর আরও কিছু ধারণা তোমাদের নিতে হবে।
আমি শুরুতে এখানে কি করছি, মেন ফাংশনের এই বডিটাকে ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা প্রথম কি করবে, তোমরা প্রথম যখন সি প্রোগ্রাম প্র্যাকটিস করবে তোমরা একটা কিছু প্রিন্ট করবে, ধরো তোমাদের নিজেদের নাম প্রিন্ট করবে। তার জন্য তোমরা কোন ফাংশন ইউজ করবে, প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশনে তোমরা বেসিক্যালি একটা স্ট্রিং পাস করতে পারো। স্ট্রিং কথার অর্থ হলো একটা ওয়ার্ড হতে পারে, একটা সেন্টেন্স হতে পারে, একটা প্যারাগ্রাফ হতে পারে, যত দূর ইচ্ছে তোমরা লিখতে পারো, কিন্তু ডবল কোটের আন্ডারে লিখতে হবে। ধরো আমি এখানে লিখলাম ইন্ডিয়া ইজ গ্রেট, আর বাইরে সেমিকোলন দিয়ে দিলাম। জাস্ট এইটুকুই আমার প্রথম প্রোগ্রাম। রান করছি, এপাশে দেখো আমার প্রোগ্রাম এক্সিকিউট হলো এবং সফলভাবে আমাকে ডিসপ্লেতে দেখিয়ে দিল। এরপরের আমরা যাব যে সি প্রোগ্রামিং এই প্ল্যাটফর্মে আমরা কি কি ইনপুট নিতে পারি, তাদের ডেটা টাইপ কীরকম হয়, ইনপুট কিভাবে কম্পাইলারকে দিতে হয় এবং তার আউটপুট আমরা কিভাবে নিই সেই বিষয়ের ওপরে। এবার চলো আমরা এখন দেখব কিছু ইনপুটের ব্যাপারে। ধরো আমরা কম্পাইলারকে একটা ভ্যালু দেব, একটা সংখ্যা দেব, আমি দিলাম 50, কিন্তু কম্পাইলার বলবে যে না, আমি এইভাবে শুধু 50 ভ্যালু নিতে পারবো না বা আমি বুঝতে পারবো না। প্রথম শর্ত হলো তুমি যে কোনো ভ্যালুই দাও না কেন, সেটা একটা নাম্বার হতে পারে, একটা ক্যারেক্টার হতে পারে, একটা স্ট্রিং হতে পারে, বা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, মানে হচ্ছে একটা ধরো দশমিক সংখ্যা, সেরকম একটা কিছু দিতে পারো তুমি, কিন্তু সেটাকে একটা ভ্যারিয়েবল বা ফোল্ডারের মধ্যে ভরে দিতে হবে। বলতে পারো কম্পাইলার খুব শৌখিন একজন ব্যক্তি, যে কিনা শুধু শুধু এরকম একটা ভ্যালুকে নিতে চায় না। তাহলে আমরা কি করলাম, আমরা ভ্যারিয়েবল বা ফোল্ডার, যেটা মানে আমরা যে কোনো নাম দিয়ে বানাতে পারি, ধরা যাক আমি নাম দিলাম এ, এবং তাকে অ্যাসাইন করলাম যে এ ইকুয়াল টু 50, আর একটা সেমিকোলন দিয়ে আমি লাইনটা বন্ধ করে দিলাম। এবার যদি কম্পাইলারকে বলি নাও তুমি চেয়েছিলে, আমি তোমাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে ভরে ভ্যালুটা দিয়ে দিলাম, এরপর কম্পাইলার আমাকে বলবে এখনও হয়নি, কারণ তুমি তো বলনি এর ডেটা টাইপ কী আছে। আমার কাছে তো অনেক রকমের ডেটা টাইপ আছে, আমি তো কনফিউজ হয়ে যাব। যে ধরো ইন্টিজার ডেটা টাইপ মানে সংখ্যাবাচক, বা ধরো ক্যারেক্টার ডেটা টাইপ, স্ট্রিং ডেটা টাইপ, ফ্লোট ডেটা টাইপ, তাহলে এই ব্যাপারগুলো তো তোমাকে লিখতে হবে। তাহলে এখানে আমাদের প্রথম লিখতে হবে, আমরা দেখো কি ভ্যালু দিচ্ছি, আমরা দিচ্ছি 50, এটা একটা সংখ্যা। তাহলে সংখ্যাকে আমরা বলি ইন্টিজার, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় এর ডেটাটা হলো ইন্টিজার ডেটা। যেখানে কম্পাইলার কী করছে, ইন্টিজার কথাটা পুরো লাগছে না ওর কাছে, ও একটা কিওয়ার্ডে এটাকে বুঝছে, যার নাম হচ্ছে আইএনটি। এবার যদি তুমি কম্পাইলারকে বলো নাও ভ্যালু নাও, কম্পাইলার তখন কিভাবে পড়ছে, যে এই যে ভ্যারিয়েবল যার নাম হচ্ছে এ হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ এবং যার ভ্যালু অ্যাসাইন করা আছে 50। এবার ঠিকঠাক হলো। ব্যাপারটা বুঝতে পারলে যে ইন্টিজার ভ্যালু কীভাবে দিতে হয়। একই রকমভাবে তোমরা যখন ক্যারেক্টার ভ্যালু কিছু প্রোভাইড করবে, তখন ক্যারেক্টারের জন্য পুরো ক্যারেক্টার কথাটা লিখতে হবে না, এখানে যে কিওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে তার নাম হচ্ছে ক্যার। হলো, এবার তুমি যা খুশি একটা নাম দিয়ে দাও। আমি যেহেতু এ ইউজ করেছি, আমি নাম দিলাম বি। এর ভ্যালুটা আমি দিলাম ধরো যে কোনো একটা ক্যারেক্টার মানে অ্যালফাবেট, আমি দিতে পারি ধরো ডাব্লিউ দিলাম, কিন্তু কম্পাইলার আবার আপত্তি করবে, বলবে না, ক্যারেক্টার তুমি যখন অ্যাসাইন করছো, কোনো একটা ভ্যালু অ্যাসাইন করছো, তোমাকে একটা সিঙ্গেল কোড এর সারাউন্ডিংসে ব্যবহার করতে হবে, তবে এটা ঠিক হবে। তাহলে এই যে ছোটো ছোটো নিয়মগুলো, এগুলো তোমরা প্রথমে শিখে যাচ্ছ এবং প্র্যাকটিস করতে করতে হাতটা সেট হয়ে যাবে। নেক্সট এবার চলে এসো, আমরা একটা ফ্লোট ভ্যালু নেব, যাকে দশমিক সংখ্যা বলা হয়। তাহলে আমরা এখানে ফ্লোট কথাটা দিচ্ছি, এর নাম দিলাম সি ইকুয়াল টু, ধরো যখন এটা 2.5 দিলাম। এবার তোমাদের মনে হতে পারে যে আমি যখন ইন্টিজারের ভ্যালু দিচ্ছি তখন আমরা লিখছি ইন্টিজার আইএনটি কিওয়ার্ড, আমরা যখন ক্যারেক্টার দিচ্ছি তখন আমরা ক্যার কিওয়ার্ড লিখছি, কিন্তু যখন আমরা ফ্লোট কথাটা ইউজ করছি, ফ্লোট ডেটা টাইপ ইউজ করছি, তখন তো আমরা এটাকে কোনো শর্ট ফর্ম করছি না। আসলে এর কোনো শর্ট ফর্ম হয় না, ফ্লোট কথাটাকে ফ্লোটই লিখতে হয়। তাহলে আমি পাশে এখানে কমেন্টে লিখে দিচ্ছি আইএনটি কিওয়ার্ড ইজ ফর ইন্টিজার ডেটা টাইপ, আর এটা হচ্ছে ক্যার কিওয়ার্ড ইজ ফর ক্যারেক্টার ডেটা টাইপ। নেক্সট হচ্ছে ফ্লোট কিওয়ার্ড ইজ ফর ফ্লোট ডেটা টাইপ। বুঝতে পারলে? এখানে ডবল স্ল্যাশ দিয়ে তোমরা যে কমেন্টগুলো লিখবে এগুলো কিন্তু প্রোগ্রামে পার্টিসিপেট করবে না, কাজেই লিখতে গেলে কোনো অসুবিধা নেই। এবং তোমরা যখন পরীক্ষার খাতায়
কোনো একটা প্রোগ্রাম এক্সাম্পল লিখবে, ধরো কোশ্চেন দিয়েছে এইটা করে দেখাও, এটা লিখে দেখাও, তাহলে তোমরা যখন কোডটা লিখবে তোমরা আলাদাভাবে এক্সপ্লেন না করে পাশে যদি এরকম ডবল স্ল্যাশ দিয়ে কমেন্ট করে এক্সপ্লেন করে দাও তাহলে বিষয়টা ভালো হবে। কারণ যারা পরীক্ষক তারা একবার প্রোগ্রাম দেখবে, আবার নিচে তুমি এক্সপ্লেন করেছো কোনটা কিসের জন্য করেছো, এটা খুঁজতে খুঁজতে তার সময় চলে যাবে, এটা বিরক্তি এসে যাবে। এগুলো সায়েন্টিফিক ব্যাপার, কিন্তু তুমি যদি পাশাপাশি এরকম দিয়ে দাও লাইন বাই লাইন যে এটার মানে হচ্ছে আমি এক্সপ্লেন করলাম এটা এই জন্য, এটা এই জন্য না, তাহলে দেখতে পাবে পরীক্ষক খুশি হবে এবং অটোমেটিক্যালি নাম্বারটা তুমি বেশি পাবে। এবার ধরো আমরা ডেটা তো সব প্রোভাইড করে দিলাম, আমরা দিয়ে দিলাম ডেটাগুলো, এগুলো কম্পাইলারের কাছে চলে যাবে। আর আমরা যখন এটাকে আউটপুট দেখব আমরা আবার যথারীতি প্রিন্ট ফাংশন লিখব। প্রিন্টএফ, ধরো শুরুতে আমরা দেখতে চাইছি এর ভ্যালুটা দেখতে চাইছি, তাহলে আমরা এখানে একটা স্ট্রিং লিখলাম, দ্য ভ্যালু অফ এ ইজ। এবার ভ্যালু তো লিখলাম, কার ভ্যালু দেখব না এর ভ্যালু, তাহলে ধরো আমি এখানে একটা কমা দিলাম, কমা দিয়ে আমি বললাম এর ভ্যালুটা আমি দেখতে চাই। ভালো কথা, এর ভ্যালুটা তো ও আমাকে দেবে, কিন্তু সেই দেবার যে জায়গাটা, রাখার জায়গাটা আমি তৈরি করিনি এখনো পর্যন্ত। তাহলে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে যদি প্রিন্ট করতে হয় আমাদের ব্যবহার করতে হয় ফরম্যাট। এখন চলো তোমরা আবার ভাবছো যে এই ফরম্যাট ব্যাপারটা আবার কি। তা ফরম্যাট হচ্ছে একটা ধরো স্পেস, যে স্পেসের মধ্যে বাইরে থেকে একটা ভ্যালু এসে বসবে। তো এই ফরম্যাট ইন্টিজারের জন্য হয় %d, মানে হচ্ছে এটা ডেসিমাল ভ্যালু, ইন্টিজার তো ডেসিমাল ভ্যালুকেই সাপোর্ট করে, কাজেই %d। আমরা যদি ক্যারেক্টার ভ্যালুকে প্রিন্ট করতে চাই, আমি এই লাইনটাকেই কপি করছি আর এখানে লিখে দিলাম বি এর ভ্যালু হচ্ছে কমা দিয়ে বি, কিন্তু এখানে আর ডেসিমাল দেবো না, কারণ তাহলে কম্পাইলার ঘাবড়ে যাবে। ও কি ভাববে যে বি এর মধ্যে তো ক্যারেক্টার ভ্যালু আছে, এদিকে ফরম্যাট দিয়েছে ডেসিমাল ভ্যালু, হাউ ক্যান আই কনভার্ট, এটা তো আমি আমার পক্ষে কনভার্ট করা সম্ভব না উইদাউট ইউজিং এনি ফাংশন, সুতরাং তো এ তো সম্ভব না, কাজেই পারফেক্ট ফরম্যাটটাকে তোমার দিতে হবে। এবার দেখো ক্যারেক্টারের ফরম্যাট কিছুই না, ডি এর জায়গায় তোমরা সি কথাটা লিখে দাও, ক্যারেক্টারের জন্য %c, ইন্টিজারের জন্য %d, আর ফ্লোটের জন্য হচ্ছে %f। এবার চলো এই লাইনটাই আবার কপি করছি, আমরা এখানে লিখে দিচ্ছি ভ্যালু অফ সি ইজ, এখানে আমরা লিখলাম %f, আর এটা লিখে দিলাম কনক্যাটিনেট করলাম সি কে, অর্থাৎ সি এর ভ্যালুটা এখন এফ এর মধ্যে বসবে, বি এর ভ্যালুটা সি এর মধ্যে বসবে, এর ভ্যালুটা ডি এর মধ্যে বসবে। এই প্রত্যেকের নিজস্ব স্পেস তৈরি করা হয়ে গেছে। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করাই তাহলে পাশাপাশি গায়ে গায়ে ঘিজি করে বসবে। তোমরা দেখো এখানে আমি রান করে চালাচ্ছি, এ দেখো দ্য ভ্যালু অফ এ ইজ 50, দ্য ভ্যালু অফ বি ইজ ডাব্লিউ, দ্য ভ্যালু অফ সি ইজ 2.500000, এরকম কিছু এসছে। তা এগুলোকে ঠিক করার জন্য তোমরা কি করতে পারো, লাইনকে ব্রেক করতে পারো। লাইন ব্রেক করার জন্য আমরা যে কোড ব্যবহার করি তা হলো \n, সেটা তোমরা ফরম্যাটের পরে দিয়ে দিতে পারো, \n, এখানে দিলে \n। লাস্টের লাইনটা না দিলেও চলবে, কিন্তু যদি মনে করো এরপরে আরও কিছু কোড লিখবে তুমি দিয়ে দিতে পারো \n, অর্থাৎ প্রত্যেকটা লাইন এখানে ব্রেক হয়ে গেল। এবার দেখো দেখতে সুন্দর লাগবে। দ্য ভ্যালু অফ এ ইজ 50, দ্য ভ্যালু অফ বি ইজ ডাব্লিউ, অ্যান্ড দ্য ভ্যালু অফ সি ইজ 2.5, তারপরে অসংখ্য জিরো বসিয়ে দিয়েছে। তো এটারও একটা ব্যাপার আছে যে বাই ডিফল্ট আমাদের কম্পাইলার অনেকগুলো জিরোকে প্রোভাইড করে। এখানে কটা জিরো দিয়েছে দেখো, 1 2 3 4 5টা। আমরা যদি মনে করি যে এত অনর্থক আমাদের জিরো লাগবে না, তাহলে আমরা এখানে অ্যাসাইন করে দিতে পারি যে দশমিকের পর পার্টিকুলার কটা জিরো আমার লাগবে। তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি আমার ধরো 2টো জিরো লাগবে, আমি 0.2 লিখে দিলাম। যদি 3টে জিরো লাগে আমি 0.3 লিখে দেবো। আরেকবার আমি প্রোগ্রামটাকে রান করছি, তাহলে চলো এবার পারফেক্ট অ্যান্সার আমার এসে গেছে, দেখতেও ভালো লাগছে। তাহলে শুরুর দিকে তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। তোমাদের যে হেডার ফাইলের কথা বলেছিলাম সেই সম্বন্ধে আরেকটু আলোচনা করে নিই। তো এখানে আশা করি এই প্রোগ্রামটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে একটা কমেন্টে ভুল হয়েছে আমার, বানানটা এটা একটু ঠিক করে নিও, ফ্লোট। ওকে, তাহলে আমি এইটুকু অংশ মুছে দিচ্ছি, আমাদের এটা তো হয়ে গিয়েছে। তো আমরা বলেছিলাম stdio.h এই হেডার ফাইলটা আমাদের প্রিন্টএফ, স্ক্যানএফ এই ধরনের ফাংশনগুলোকে প্রোভাইড করতে সাহায্য করে। এবার চলো আরও যে সমস্ত ফাংশনগুলো আছে, যেমন ধরো স্কোয়ার রুট, তুমি একটা নাম্বার দিলে তার স্কোয়ার রুট বের করে দেবে, এরকম কিছু প্রিডিফাইন ফাংশন আছে। ফাংশনের নাম হচ্ছে sqrt।
আর এর ব্র্যাকেটের মধ্যে তোমরা ধরো একটা নাম্বার লিখলে, ধরো 16 লিখলে, তাহলে কি হবে, 16-এর স্কোয়ার রুট মানে আমার অ্যান্সারটা 4 আসবে, এটা তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখন এটাকে রান করি, ধরো এটাকে আমি প্রিন্ট এফ ফাংশনের মধ্যে লিখলাম, প্রিন্ট এফ ফাংশনের মধ্যে আমরা লিখলাম এটাকে, ধরো ডেসিমেলে দেখাও %d, আর কমা দিয়ে কনক্যাটিনেট করে আমি ফাংশনটাকে রান করালাম। তাহলে আমরা কি এক্সপেক্ট করছি, যে আমরা একটা প্রিডিফাইন্ড বা ইনবিল্ড ফাংশনকে কল করেছি যার নাম হচ্ছে এসকিউআরটি, আর যার মধ্যে আমি 16 একটা ভ্যালু প্রোভাইড করেছি, এবং আমি কম্পাইলারকে বলতে চাইছি তুমি এই 16-এর স্কোয়ার রুট করলে যে অ্যান্সারটা হয় সেটা আমাকে প্রিন্ট করে ডেসিমেলে দেখিয়ে দাও। তো এটা ডেসিমেলে না দেখাই ভালো, কারণ সব সংখ্যার তো আর পারফেক্ট স্কোয়ার রুট হয় না, যেমন 16-এর পারফেক্ট স্কোয়ার রুট হয়ে যাবে, কিন্তু যদি আমি 20 স্কোয়ার রুট করতে দিই তাহলে তো অবভিয়াসলি পয়েন্টে আসবে। কাজেই ইউনিভার্সাল ওয়েতে যদি আউটপুট পেতে চাও, আমি তোমাদের রেকমেন্ড করব এই ধরনের ম্যাথামেটিক্সে তোমরা .2f কথাটা অর্থাৎ ফ্লোটে নিয়ে নেবে, আর এই ফ্লোটের ভ্যালুর পরে দুটো মাত্র দশমিক সংখ্যা বসবে। তা দেখো এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, কিছু এরর জেনারেট হবে। দেখো অসংখ্য এরর জেনারেট হয়েছে, এখানে কম্পাইলার বুঝতে পারছে না যে ব্যাপারটা কি, আর কোথায় ইন্ডিকেট করছে, এই যে অ্যারো চিহ্নটা দিয়ে ইন্ডিকেট করছে যে এসকিউআরটিকে আমি চিনতে পারছি না, এই ফাংশনটাকে আমি চিনতে পারছি না। তো ভালো কথা, একবারও বলছে না যে আমি প্রিন্ট এফকে চিনতে পারছি না, ও কিন্তু প্রিন্ট এফকে চিনতে পারছে, কিন্তু ইন্ডিকেট করছে এসকিউআরটিকে। তার কারণ হলো আমরা যে হেডার ফাইলটা ব্যবহার করছি, আপাতত এ আমাকে প্রিন্ট এফ, স্ক্যান এফ এই ধরনের ফাংশনকে প্রোভাইড করতে সাহায্য করছে, কিন্তু এসকিউআরটি বলে যে ফাংশনটা, এটা আনার দায়িত্ব কিন্তু এই stdio.h হেডার ফাইলের নয়, এটা অন্য আর একটা হেডার ফাইলের। বুঝতে পেরেছো? তাহলে আমরা সেই হেডার ফাইলটাকে যতক্ষণ না এখানে এনে বসাচ্ছি, ততক্ষণ এসকিউআরটিকে কম্পাইলারের সঙ্গে পরিচয় ঘটাতে পারবে না কেউ, অন্য কেউ পারবে না। তাহলে চলো সেই হেডার ফাইলটা কি আমরা একটু দেখে নিই। আমরা এখানে লিখছি #include, আমরা এখানে লিখলাম math.h, অর্থাৎ এটা একটা ম্যাথ লাইব্রেরি বলবো না, এটা একটা ম্যাথ হেডার ফাইল, যেটা ম্যাথ লাইব্রেরি থেকে আমাকে ওই পার্টিকুলার এসকিউআরটি ফাংশনটাকে নিয়ে আসছে এবং আমাকে দিচ্ছে, এবং কম্পাইলারকে বোঝাতে সক্ষম হচ্ছে যে দেখো বাপু, ইউজার কি চাইছে, তোমার যে এসকিউআরটি ফাংশনটা ইনবিল্ড ফাংশন আছে, সেই ফাংশনের সাহায্যে 16-র স্কোয়ার রুট বের করতে চাইছে, তুমি আউটপুটটা দিয়ে দাও। এবার কিন্তু আর কম্পাইলার আপত্তি করবে না, কারণ ও পারফেক্ট হেডার ফাইলটা পেয়ে গিয়েছে। এইবার যদি আমরা এটাকে রান করি, তাহলে দেখো আমার পারফেক্ট অ্যান্সার এসে গেছে 4.00। তুমি অন্য কোনো ভ্যালু দাও, ধরো এখানে 25 দিলে যা স্কোয়ার রুট করা যায়, তাহলে 5 এসে গেল। তুমি যদি স্কোয়ার রুট সহজে করা যায় না, মানে আমরা মুখে মুখে করতে পারি না, এমন কোনো ভ্যালু দাও, ধরো আমি 50 দিলাম, তাহলে এটারও কিন্তু ঠিকঠাক রেজাল্টই দিল। তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করে করো, দেখতে পাবে একই রেজাল্ট এসছে। তাহলে এই বিষয়টা আমি শুধু তোমাদের বোঝালাম যে হেডার ফাইল কি দরকার লাগে, কেন দরকার লাগে, আরও কিভাবে কাজ করে, এই বিষয়টা বোঝানোর জন্য। নইলে এখনই কিন্তু তোমাদের math.h বা আরও কিছু হেডার ফাইল আছে যেমন string.h, stdlib.h, এগুলো এখনই তোমাদের লাগবে না, আরও পরবর্তীকালে, আরও শেষের দিকে লাগবে। আপাতত শুধু এইটুকু বোঝালাম যে হেডার ফাইল কিভাবে কাজ করে। আজকের এই চ্যাপ্টারটুকু পড়বার পর আমাদের সামনে যে প্রশ্নগুলো এলো, আমি এখানে প্রশ্নগুলো লিখে দিয়েছি, দেখে নাও। নাম্বার 1, হোয়াট ইজ কম্পাইলার, রাইট ইটস ফিচার্স। নাম্বার 2, ডিফারেন্স বিটুইন কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার। নাম্বার 3, হোয়াট ইজ মেইন ফাংশন ইন সি, হোয়াট ইজ প্রি প্রসেসর ডাইরেক্টিভ অর হেডার ফাইল, গিভ এক্সাম্পল। নাম্বার 4, হোয়াট ডু ইউ মিন বাই রিটার্ন 0। Number 5, difference between int main and void main. Number 6, what is variable in C, what is data type, what is format. And number 7, what is concatenation, how do you concatenate. এখানে how do you concatenate two string এরকম একটা কোশ্চেন থাকতে পারে, give example। তো এর সমস্ত উত্তর তোমরা ডেসক্রিপশানে লিঙ্কে পেয়ে যাবে আমার গিটহাব অ্যাকাউন্ট থেকে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো।